নমস্কার। আজকে আমরা এমন একটি বিশেষ জিনিসের কথা বলবো যেটা সব মানুষের আবাল্য পরিচিত, চেনে না এমন কোনো মানুষ নেই। অথচ সেই জিনিসটা একসময় ফরাসি দেশ থেকে শুরু হয়। ফরাসি রাজতন্ত্র এটিকে আইন করে বন্ধ করে দেয়, বলে না এটা বার করা যাবে না। এই সামান্য নিরীহ জিনিসটা, আপাত নিরীহ জিনিসটা ফরাসি রাজাদের মনে হয়েছিল বিপ্লব ঘটিয়ে দিতে পারে, রাতারাতি সিংহাসনচ্যুত হতে পারে আমাদের। সমস্ত ইউরোপ মেনে নিল এই ব্যাপারটা। ভারতে এই জাতীয় ঢেউ আসেনি, আর ভারতে সেই অর্থে বিপ্লব হয়নি। ওই অনেক বিপ্লবী আছেন, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। কার সঙ্গে লড়াই করবে নিজেরাও জানে না জেগে। তো এই বিষয়ে বলতে গিয়ে বলি, জিনিসটা হচ্ছে অত্যন্ত সাধারণ একটা জিনিস। সেটা হলো এক টুকরো কাগজ, যেটাকে আলংকারিক নাম পোস্টার। আর এই পোস্টার আমাদের প্রথম আমরা পোস্টার শব্দটা পাই চার্লস ডিকেন্সের একটি উপন্যাসে, নিকোলাই নিকেলবে উপন্যাসে। তার 50 বছর পরে এই পোস্টার শব্দটা অক্সফোর্ড ডিকশনারিতে গ্রহণ করা হয়। পোস্টার কেন বলা হয়েছিল? একটি ছেলে সম্বন্ধে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল, সেটি শক্ত বোর্ডের ওপরে এঁকে হাতে লিখে ল্যাম্পপোস্ট বা রাস্তায় খুঁটির সঙ্গে লাগিয়ে জ্বলিয়ে দেওয়া হয়েছিল। যেহেতু ওইভাবে ঝুলিয়ে দেওয়া হয়েছিল বা পোস্টে লাগানো, তাই পোস্টার, পোস্ট থেকে পোস্টার। এই জিনিসটা পোস্টার এসছে দেয়াল লিখন থেকে। আগে ছিল দেয়ালের উপর লেখা, তারপর সেটা থেকে মুরাল বলা হয় বিজ্ঞাপনের ভাষায়, তারপর সেখান থেকে তৈরি হয়ে গেল পোস্টার। কিন্তু সমস্যা হলো যে পোস্টার জিনিসটা তৈরি হলো, এই পোস্টার এর আগে অনেক ইতিহাস আছে। আমি বিজ্ঞাপনে সেই ইতিহাস নিয়ে এখন আলোচনা করছি না। তো এই যে পোস্টার তৈরি হলো, এই পোস্টারটা হঠাৎ, এই পোস্টার দেখে ফরাসি রাজাদের মনে হলো যে বাপরে কি ভয়ঙ্কর জিনিস। সারা দেশে কোনো রকম মিটিং হবে না, মিছিল হবে না, সশস্ত্র আক্রমণ হবে না, শুধুমাত্র দেয়ালে দেয়ালে পোস্টার মেরে দিয়ে বিপ্লব ঘটিয়ে দেওয়া যেতে পারে না। এরকম ভয়ঙ্কর জিনিস তো ছাপতে দেওয়া যায় না। ছেপে এর উপরে অনেক নিজেদের কোনো দল, তাদের মতবাদ সাধারণ মানুষ গ্রহণ করবে, পোস্টার একেবারে ধ্বংস নিয়ে আসবে। রাজারা বললেন ওসব হবে না, পোস্টার হবে না। বুক সেলারদের শুধু এই পোস্টারের ওপর থেকে নিষেধাজ্ঞা থেকে ছাড় দেওয়া হলো। পরে বুক সেলারদের কাছ থেকেও এই অধিকার কেড়ে নেওয়া হয়। আস্তে আস্তে এরপর লন্ডন, জার্মান, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ইউরোপের অন্যান্য দেশগুলোতে ছড়িয়ে পড়ে এই রাজশক্তির এই ত্রাস। আসলে রাজশক্তি তো বরাবরই ভীতু, তারা সবসময় থরথর করে কাঁপে। ওই বুঝি চলে গেল শোষণ করার ক্ষমতা, ওই বুঝি শোষণ করার ক্ষমতা কেড়ে নিল জনতা। এইরকম তো ভাবেই রাজশক্তি সবসময়। তাই জন্যে সমস্ত রাজশক্তি বললো যে না, পোস্টার চলবে না। কিন্তু ব্যবসায়ীরা তখন পোস্টারের মজা পেয়ে গেছে, তাই তারা বললো যে ঠিক আছে বাবা, পোস্টার চলবে না তো চলবে না, আমরাও ব্যবসায়ী, আমরা দেশ চালাই, আমাদের থেকে টাকা নিয়ে তুমি বড় বড় কথা বলো, বুদ্ধিটা আমাদের কিছু কম নেই। তুমি তো অলস, অলস মানুষের বুদ্ধি খুব একটা হয় না। তা সবাই আমাদের শার্লক হোমসের দাদা নয়। সুতরাং সেদিক থেকে বলতে গেলে অলস মানুষ একটু বুদ্ধিহীনই হয়। তো পোস্টার এরা রাজারা বললে দেওয়া যাবে না, ব্যবসায়ীরা বলে পোস্টারের বদলে আমরা লিফলেট তৈরি করব।
হ্যান্ডবিল জাতীয় জিনিস, একটা নতুন শিল্পের, বিজ্ঞাপন শিল্পের একটা নতুন দিকে জন্ম হলো। হ্যান্ডবিলের ওপর তো নিষেধাজ্ঞা নেই, সেটা রেলওয়ে কম্পার্টমেন্টে, বাসে, ট্রামে, ঘোড়ার গাড়ি থেকে ছড়িয়ে দেওয়া হতে লাগলো। বিপ্লবের বার্তা তখনও আসেনি, ফরাসি বিপ্লবের কয়েক বছর পরের ঘটনা। কিন্তু ভিক্টর হিউগোর লে মিজারেবল যখন লিখছেন, তখন সেই শেষের দিকের ঘটনা এটা। ফরাসি বিপ্লব তখন শুরু হয়নি। তোমা এদের এই সমস্ত কাণ্ড দেখে রাজারা বললো, ওরে বাবা, এ তো আরও সাংঘাতিক জিনিস করে ফেললাম আমরা, এ তো একটা জিনিস ছোট্ট পকেটে করে নিয়ে দুনিয়া মানে বিপ্লব করে দেওয়া যাবে। ওই এক ভয়, যার জন্যে আমাদের এখানে ওই এক ভয় দেখিয়ে বলা হয়, অমুককে এনো না, মাছ মাংস খেতে পাবে না, তমুককে এনো না, শিক্ষা নষ্ট হয়ে যাবে। ওই একটাই ভয়, শাসক অসম্ভব ভীতু হয়। এরা দলের জোরে এবং কিছু মানুষকে উৎকোচের দ্বারা বশীভূত করে শাসন ক্ষমতা কক্ষিগত করার পর তারপর তারা সেই শোষণ চালিয়ে যায় এবং সেটা পাছে চলে যায়। সেই ভয় তারা মারাত্মকভাবে ভয়ের সৃষ্টি করে, ভয় থেকে ভয়ান্তরে যায়। যাই হোক, বন্ধ হয়ে গেল লিফলেট, বললো লিফলেট নেই চলেগা, তোমরা হাতে করে করে বিলিয়ে উঠি। বাপরে, আমি কাল সকালে উঠে দেখবো যে সিংহাসন আমার নয়। সারা গেল, বলো উড়ি বাপরে, এই জিনিস থাকবে না। পোস্টার, লিফলেট দুটোই বন্ধ হয়ে গেল। ব্যবসায়ীরা বললেন, ভালো রে ভালো, আমরা তো ব্যবসা করে খাই। এতদিনে তারা স্বাদ পেয়ে গেছে পাবলিসিটি কি ভয়ঙ্কর জিনিস। সেই স্টিম ইঞ্জিন আবিষ্কার হয়ে, স্টিমে চলা মেশিন আবিষ্কার হয়ে হাজার হাজার কপি একদিন ছাপা হচ্ছে শুরু করেছে। সেই সময় ভয়ানক আবিষ্কার হওয়ার পর থেকে তারা তো জেনে গেছে যে এই বিজ্ঞাপনের কি অসাধারণ জোর। বিজ্ঞাপন এমন একটা জিনিস, বিশেষভাবে জ্ঞাপন, এটি এমন একটা জিনিস যে বিজ্ঞাপন দিয়ে বিপ্লব থেকে আরম্ভ করে পুরো পৃথিবীকে আমূল পাল্টে দেওয়া যায়। বিজ্ঞাপনের এতটাই কোমরের জোর। তো তারা তখন বললেন যে আমরা তো জানি বিজ্ঞাপন তো দিতেই হবে। পোস্টার বন্ধ হয়ে গেল, লিফলেট বন্ধ হয়ে গেল। তখনও প্রেস অ্যাড মানুষ জানে না, মানে সংবাদপত্রের বিজ্ঞাপন। তারা বললেন কি, খাম ছাপালেন আর সেই খামের ওপরে রইল বিজ্ঞাপনটা। চমৎকার মিডিয়া, কেউ কিছু বলবার নেই। খামে সেটার মধ্যে পড়ে প্রোডাক্ট বিক্রি করতে লাগলেন মানুষকে। এইখান থেকে প্যাকেজিংয়ের সূত্রপাত হলো। যদিও প্যাকেজিং প্রকৃতির জিনিস, প্রকৃতির প্যাকেজিং অসাধারণ। ফল দেখলে বুঝতে পারি, তরিতরকারি দেখলে বুঝতে পারি। প্রকৃতির শ্রেষ্ঠতম প্যাকেজিং হচ্ছে নারকোল। প্রাইমারি প্যাকেজিং, সেকেন্ডারি প্যাকেজিং, টার্সিয়ারি প্যাকেজিং সবগুলো ওখানে আসে। অদ্ভুত একটা জিনিস। প্রকৃতি ছাড়া তো শিক্ষক নেই, প্রকৃতিই ভগবান, তার বাইরে কেউ নেই। তো প্যাকেজিংয়ের একটা ধারণা তৈরি করো। প্রথমে পোস্টার থেকে ধাক্কা খেয়ে লিফলেট থেকে অনভেলপ যে ফরাসিতে উচ্চারণে, সেই অনভেলপ থেকে তার মধ্যে আবার চিঠিপত্র পরিপত্রে প্রোডাক্ট ভরে লোককে দিয়ে ডেলিভারি দেওয়ার সময় ক্যারি ব্যাগ আজকালকার দিনের বলা যেতে পারে। চমৎকারভাবে একটা বিজ্ঞাপনের নতুন রাস্তা খুলে গেল। এইভাবে বিজ্ঞাপনের একটা থেকে একটা নতুন রাস্তা খুলে গেছে। বিজ্ঞাপন আজ সারা পৃথিবীতে সাম্রাজ্য তৈরি করেছে। বর্তমানের যুগকে বিজ্ঞাপনের যুগ বলে ভুল বলা হবে না, কিন্তু বিজ্ঞাপনের এই সৃষ্টিধর্মী ক্ষমতার, ইতিবাচক ক্ষমতার চূড়ান্ত নেতিবাচক প্রয়োগ করছেন রাজনৈতিক দলগুলো। এই প্রসঙ্গটা কালকের আসরের জন্য তুলে রাখলাম। নমস্কার।